ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ যা ভূমধ্যসাগর তীরে অবস্থিত এবং যেখানে 9,4,00,000 মানুষ বাস করে এবং যার অর্থনীতি অবাক করার মতো শক্তিশালী। আমরা অবাক বলছি কারণ ইসরায়েলের অর্থনীতি এমন অনেক সুবিধা পায় না যা অন্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য এবং এর বিপরীতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের অর্থনীতিকে দেখলে এর প্রতিবেশী দেশগুলোর সাথে ঐতিহাসিকভাবে শত্রুভাবাপন্ন সম্পর্ক এড়িয়ে যাওয়া অসম্ভব এবং আমি এ অঞ্চলের ভূরাজনৈতিক জটিলতা নিয়ে আলোচনা করার জন্য যথেষ্ট জ্ঞানী বা সাহসী নই, তবে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটি একটি চ্যালেঞ্জ, কারণ তারা প্রতিবেশী দেশগুলোর সাথে সরাসরি বাণিজ্য করতে পারে না, তাদের জাতীয় বাজেটের বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হয় এবং বৈশ্বিক বাণিজ্যে অংশগ্রহণের একমাত্র উপায় সমুদ্রপথে। যদিও এটি সাধারণত সর্বোত্তম বিকল্প, তবুও বিকল্প থাকা ভালো, বিশেষত এমন পণ্য যেগুলোর জন্য যেমন তেল, যা পাইপলাইনের মাধ্যমে পরিবহনের সুবিধা পায়। উল্লেখযোগ্যভাবে ইসরায়েলে প্রাকৃতিক সম্পদ, উর্বর কৃষি জমি বা সস্তায় উৎপাদনশীলতার জন্য যথেষ্ট বড় জনসংখ্যা নেই। 2009 সালে ইসরায়েল তাদের জিডিপির 5%-এরও বেশি শক্তি আমদানিতে ব্যয় করছিল, যা তাদের শক্তি সরবরাহকারী দেশগুলোর উপর নির্ভরশীল করে তুলেছিল, যাদের মধ্যে অনেক দেশই তাদের পছন্দ করত না। এর অর্থ ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক শিল্পের বিকাশ একটি চ্যালেঞ্জ, যখন এত বেশি মূলধন বিদেশে প্রবাহিত হচ্ছিল শুধু বিদ্যুৎ চালু রাখতে। তবুও এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও ইসরায়েল এখনও বিশ্বের অন্যতম ধনী এবং উন্নত অর্থনৈতিক দেশ, যার উৎপাদন প্রতিবেশী দেশগুলোর তুলনায় 10 গুণ বেশি এবং কানাডা, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো দেশের চেয়েও বেশি। আরও চমকপ্রদ বিষয় হল 4 দশক আগে ইসরায়েলের অর্থনীতি তুরস্ক, পাকিস্তান, লেবানন এবং শ্রীলঙ্কার মতো দেশের অর্থনৈতিক অবস্থার অনুরূপ ছিল। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনীতির উপর সাধারণ আস্থার অভাব এই সমস্যাগুলোকে সমাধান করা অত্যন্ত কঠিন করে তোলে। কিন্তু ইসরায়েল এই সমস্যাগুলো সমাধান করেছিল। তাই এটি আজকের বিশ্বের অনেক অর্থনীতিবিদের জন্য একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। তাহলে ইসরায়েল কিভাবে সম্পূর্ণ অর্থনৈতিক ব্যর্থতা থেকে ফিরে এলো? কিভাবে তারা এত ধনী দেশ হয়ে উঠল? আজ যেসব দেশ একই রকম চ্যালেঞ্জের মুখোমুখি, তাদের মধ্যে কি এই সাফল্য পুনরাবৃত্তি করা সম্ভব? এবং শেষ পর্যন্ত এই অর্থনৈতিক সাফল্যের গল্প কি শেষ হওয়ার পথে? সবকিছু ব্যাখ্যা করার পর আমরা ইসরায়েলকে ইকোনমিক্স এক্সপ্লেইনড ও জাতীয় লিডার বোর্ডে স্থান দিতে পারি। অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েলের অর্থনীতি 19 শতকের 80 দশকে শুরু হয়েছিল। তখন দেশটি বার্ষিক 350% বেশি মূল্যস্ফীতির সাথে লড়াই করছিল, যার অর্থ ইসরায়েলি শেকেল প্রায় অর্থহীন হয়ে পড়েছিল। দেশটির বেশিরভাগ মানুষ মার্কিন ডলার মতো বিদেশি মুদ্রা ব্যবহার করতে বাধ্য হয়েছিল, যা নিজস্ব সমস্যার সৃষ্টি করেছিল। ম্যাক্রো অর্থনৈতিক স্তরে বিদেশি মুদ্রা ব্যবহার করার অর্থ হল সরকার প্রায় সবকিছুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মার্কিন ডলারে কর বৃদ্ধি করলে তাদের মুদ্রার মূল্যহীনতা স্বীকার করা হতো, কিন্তু শেকেলে কর বৃদ্ধি করলে তারা এমন একটি মুদ্রা পেত যার ক্রয় ক্ষমতা 1 বছরে 4 ভাগের 1 ভাগ হয়ে যেত। ফলে তাদের আরও টাকা তৈরি করতে বাধ্য হতে হতো, যা মূল্যস্ফীতি বাড়াত এবং আরও টাকা তৈরির প্রয়োজনীয়তা তৈরি করত। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা হল এই প্রতিক্রিয়া চক্র বন্ধ করা, মুদ্রার মান রক্ষা করার জন্য অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ এবং সুদের হার বৃদ্ধি করা। দুর্ভাগ্যবশত এটি শুধুমাত্র তখনই কাজ করে যখন কেন্দ্রীয় ব্যাংক সরকার থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে। গত 2 বছরে তুরস্ক চরম মুদ্রাস্ফীতির সমস্যার সম্মুখীন হয়েছে, যা বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় অনেক বেশি। কেন্দ্রীয় ব্যাংক এই সমস্যার গতি কমানোর জন্য সুদের হার বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু তুরস্ক সরকার বারবার তাদের সুদের হার কমাতে বাধ্য করেছে। ধারণা ছিল যে ব্যবসাগুলো যদি কম সুদে ঋণ নিতে পারে, তাহলে তারা দ্রুত বৃদ্ধি পাবে এবং আরও কর্মসংস্থান তৈরি করবে, যা মুদ্রাস্ফীতির সমস্যার সমাধান করতে পারে। এই তত্ত্ব পুরোপুরি ভুল নয়। যদি অর্থনৈতিক উৎপাদন টাকার সরবরাহের চেয়ে দ্রুত বৃদ্ধি পায়, তাহলে নতুন পণ্য ও পরিষেবার সংখ্যা টাকার তুলনায় বাড়বে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক। অল্প পরিমাণ মুদ্রাস্ফীতি ভালো, কারণ এটি মানুষকে তাদের টাকা খরচ করতে বা বিনিয়োগ করতে উৎসাহিত করে। তবে উচ্চ মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দমিয়ে দিতে পারে, কারণ এটি বিদেশি বিনিয়োগকারীদের দূরে সরিয়ে দেয় এবং ব্যবসার জন্য কাজ আরও কঠিন করে তোলে। অনেক ব্যবসায়িক চুক্তি দীর্ঘমেয়াদী হয় এবং যখন একটি ব্যবসা একজন কর্মী নিয়োগ দিতে চায়,
তখন তারা প্রথমে জানতে চায় কর্মী কিভাবে তাদের কাজের জন্য পারিশ্রমিক পাবে। যদি একটি মুদ্রার মান খুব দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে হ্রাস পায়, তাহলে এমন চুক্তি অসম্ভব হয়ে পড়ে, কারণ একটি ভালো চুক্তি ভবিষ্যতে ভয়ানক হয়ে উঠতে পারে যদি সেই দেশের মুদ্রার মান পূর্বের 5 ভাগের 1 ভাগে নেমে যায়। বাস্তবিকভাবে 5% বেশি মুদ্রাস্ফীতি উপকারের চেয়ে বেশি ক্ষতি করে। তাই 1984 সালে ইসরায়েলের 370% মুদ্রাস্ফীতির হার ছিল বড় সমস্যা, ফলে বেশিরভাগ নাগরিক তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার না করে এড়িয়ে গিয়েছিল। অর্থনীতিতে স্থিতিশীলতা এবং আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি, এবং ইসরায়েলের অভ্যন্তরে বা বাইরে কেউই মুদ্রার স্থিতিশীলতার উপর আস্থা রাখেনি। এটি পরিবর্তন করা ছিল সরকারের প্রথম এবং সবচেয়ে কঠিন কাজ। 1985 সালে ইসরায়েল একটি নতুন মুদ্রা চালু করেছিল পুরাতন শেকেলের পরিবর্তে, যা কার্যত মূল্যহীন হয়ে গিয়েছিল, এবং এর নাম দেওয়া হয়েছিল নতুন ইসরায়েলি শেকেল। শুধুমাত্র একটি নতুন মুদ্রা চালু করলেই স্থায়ী মুদ্রাস্ফীতির সমস্যার সমাধান হয় না। সরকারকে মানুষকে এই মুদ্রা ব্যবহার করাতে রাজি করাতে হতো, যাতে তারা মার্কিন ডলারের মতো বেশি শিক্ষিত এবং স্থিতিশীল মুদ্রার পরিবর্তে এটি ব্যবহার করে। মানুষকে নতুন মুদ্রা ব্যবহার করাতে তাদেরকে এই বিশ্বাস দিতে হতো যে এটি পূর্বের সমস্যাগুলোর পুনরাবৃত্তি করবে না। উল্লেখ্য, পুরাতন শেকেল মাত্র 5 বছর 1980 থেকে 1985 পর্যন্ত টিকে ছিল, এবং এটি নতুন ইসরায়েলি শেকেল দ্বারা প্রতিস্থাপিত হয়। যদিও সেই পরিবর্তন একের সঙ্গে এক হারে করা হয়েছিল, এটি একটি নতুন মুদ্রা ছিল না, বরং হিব্রু নামের একটি পুনঃব্র্যান্ডিং। যাই হোক, নতুন শেকেল একটি নতুন সূচনা হওয়ার উদ্দেশ্যে চালু হয়েছিল, এবং এটি ইসরায়েল সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতা পরিকল্পনার সঙ্গে রোল আউট হয়েছিল। ইসরায়েল তার অর্থনীতিকে পুনরুদ্ধার করতে 5 দফা পরিকল্পনা প্রয়োগ করেছিল, যা তত্ত্বে সহজ ছিল। প্রথম, সরকার তার অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দেয়। সরকারি ব্যয় মুদ্রাস্ফীতির একটি প্রধান কারণ। সরকার যদি কল্যাণমূলক অর্থ প্রদান, সরকারি চাকরি বা বড় পরিকাঠামো প্রকল্পের মাধ্যমে অর্থনীতিতে টাকা ঢালায়, তবে এটি ভোক্তাদের চাহিদা বাড়াবে। তবে এই ব্যয় কমানোর মাধ্যমে যারা পূর্বে এই উৎস থেকে আয় পেত তারা আর পাবে না, এবং সেই ব্যবসাগুলো আয় হারাবে যারা পূর্বে এই উৎস থেকে অর্থ পেত। যদি একটি মুদ্রা কম দুষ্প্রাপ্য হয়ে ওঠে, তাহলে সবকিছু সমান থাকলে সেটি আরও মূল্যবান হয়ে ওঠে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ বর্তমানে তাদের নিজস্ব মুদ্রাস্ফীতির সমস্যার সঙ্গে লড়াই করছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি নিয়ে অনেক মনোযোগ দেওয়া হয়েছে। অনেকে বুঝতে পারে না যে সরকারি ব্যয় এবং কর নীতিও সমান গুরুত্বপূর্ণ, কারণ এটি অর্থ সরবরাহ যোগ এবং বিযোগ করে, যা মুদ্রাস্ফীতির একটি প্রধান উপাদান। তারা ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংককে সরকার থেকে পুরোপুরি স্বাধীন করেছে, যেভাবে এটি বিশ্বের বেশিরভাগ উন্নত অর্থনীতিতে আছে। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের সাধারণ অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্য সাধারণত অভিন্ন থাকে। তবে ব্যাংকগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হলে তারা সুদের হার বাড়াতে এবং অর্থ সরবরাহ বন্ধ করতে পারে, এমনকি যদি দেশের নেতা তাদের বিপরীত কিছু করতে বলে। ব্যয় কমানো এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা দেওয়ার পর ইসরায়েলের সরকার শেকেলের মান আন্তর্জাতিক বাজারে কমতে দেয়, এবং পরে এটি সাময়িকভাবে নতুন নিম্ন মূল্যে স্থির করে দেয়। দেশীয় মুদ্রার অবমূল্যায়ন একটি আকর্ষণীয় পদক্ষেপ ছিল, কারণ এটি প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতি বাড়িয়ে তোলে। যদি একটি দেশ আমদানির উপর নির্ভরশীল হয়, যা ইসরায়েল নিশ্চিতভাবেই ছিল, তাহলে একই পরিমাণ পণ্যের জন্য স্থানীয় মুদ্রা আরও বেশি খরচ করা মানেই মুদ্রাস্ফীতি। তবে সেই সময় সরকারের প্রথম চ্যালেঞ্জ ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা নয়, বরং মানুষকে তাদের মুদ্রা ব্যবহার করানো। যদি মানুষ যে মার্কিন ডলার ব্যবহার করছিল তা একটি যুক্তিসঙ্গত হারে নতুন মুদ্রায় রূপান্তর করতে পারে, তবে তারা এটি গ্রহণ করার সম্ভাবনা বেশি ছিল। এটি প্রথম 5 বছরের জন্য মুদ্রাস্ফীতির বাড়তি খরচ হলেও তা গ্রহণযোগ্য মনে করা হয়েছিল। 1980 দশকের শেষের দিকে মুদ্রাস্ফীতি একটি যুক্তিসঙ্গত স্তরে ফিরে এসেছিল, এবং দেশের অভ্যন্তরে বেশিরভাগ বাণিজ্য আবার তাদের নিজস্ব মুদ্রায় সম্পন্ন হচ্ছিল। স্থিতিশীলতা পরিকল্পনাটি সফল হয়েছিল, এবং আজও অনেক দেশ একই ধাপ গ্রহণ করে তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু ইসরায়েলের জন্য এটি তাদের সম্পূর্ণ সম্ভাবনা উপলব্ধির সুযোগ তৈরি করেছিল। 1987 সালে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পর ইসরায়েলের মাথাপিছু জিডিপি ছিল প্রায় $9,000 মার্কিন ডলার, যা একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অর্ধেকের সামান্য কম। এটি কোনোভাবেই খারাপ ছিল না, তবে পরবর্তী 3.5 দশকে দেশটি সেই ব্যবধানকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছিল। তাদের প্রথম বড় সাফল্য ছিল সমুদ্রের তলদেশে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার।
এর আগ পর্যন্ত দেশটি শক্তি আমদানির উপর অত্যন্ত নির্ভরশীল ছিল এবং এটি তাদের আত্মনির্ভরশীল করে তুলেছিল। কিন্তু এটি তাদের শুধুমাত্র একটি প্রাকৃতিক সম্পদ রপ্তানিকারক দেশ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। ইসরায়েল পর্যটন থেকেও উপকৃত হয়। দেশটি অনেক ধর্মের জন্য ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলের আবাসস্থল। প্রতিবছর দেশটিতে প্রায় 4 মিলিয়ন পর্যটক আসে, সাম্প্রতিক বছরগুলিতে কোভিডের কারণে ছাড় দেওয়া ছাড়া। এটি প্রতি 2 জন বাসিন্দার জন্য প্রায় 1 জন পর্যটকের আগমন নির্দেশ করে, যা দেশের মধ্যে অনেক বিদেশি আয় নিয়ে আসে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে। প্রায় 1 কোটি জনসংখ্যার একটি দেশের জন্য পর্যটন শিল্পই অর্থনৈতিক আউটপুটের একটি উল্লেখযোগ্য অংশ হতে পারত। তবে ইসরায়েলের ক্ষেত্রে এটি মোট জিডিপির মাত্র 2%। ইসরায়েলের প্রকৃত সম্পদ হল তাদের অত্যন্ত মেধাবী জনসংখ্যা। আজ ইসরায়েল গবেষণা ও উন্নয়নের উপর এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো খুব প্রযুক্তিনির্ভর দেশের দ্বিগুণ ব্যয় করে। এটি দেশটিকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প তৈরিতে সক্ষম করেছে, যা এর সীমার মধ্যে প্রচুর অর্থনৈতিক মূল্য যোগ করে। ইসরায়েল উন্নত সেমিকন্ডাক্টরের অন্যতম বৃহৎ উৎপাদক। একটি শক্তিশালী সামরিক বাহিনীর প্রয়োজন তাদের বিশ্বমানের অস্ত্র ব্যবস্থা নির্মাতা হিসেবে তৈরি করেছে। এছাড়াও তাদের অন্যতম প্রধান আমদানি হল অপরিশোধিত হীরা, যা গয়না তৈরির জন্য রূপান্তরিত করা হয় এবং উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি করে বিক্রি করা হয়। গত সপ্তাহে আমরা দক্ষিণ কোরিয়ার অর্থনীতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে তাদের বৈশ্বিক কোম্পানিগুলো তাদের সাফল্যের চালিকা শক্তি ছিল এবং তারা দেশের সীমানার বাইরেও অর্থনৈতিক মূল্য যোগ করেছে। ইসরায়েলের গল্প খুবই একই রকম, শুধু তাদের কোম্পানিগুলো ভোক্তা কেন্দ্রিক শিল্পে কম কাজ করে বলে তারা কম পরিচিত নাম। অনেক মানুষ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনছে না। কোম্পানিগুলো ছোট কিন্তু সংখ্যায় বেশি, যা একটি ভালো দিক। শুধু স্যামসাং এর রাজস্বই দক্ষিণ কোরিয়ার মোট জিডিপির 20%। ইসরায়েল আন্তর্জাতিক কোম্পানিগুলোকেও আকর্ষণ করে, যারা তাদের ছোট কিন্তু অত্যন্ত শিক্ষিত জনশক্তি কাজে লাগাতে গবেষণা কেন্দ্র ও উচ্চ প্রযুক্তির উৎপাদন কারখানায় স্থাপন করেছে। উদ্ভাবনের পরিমাণ তেল আবিবের আশেপাশের এলাকাকে সিলিকন ওয়াদি নামে পরিচিত করেছে। এটি আরবির উপত্যকা শব্দ থেকে নেওয়া হয়েছে এবং উদ্ভাবনের ক্ষেত্রে সিলিকন ভ্যালির সমতুল্য। দুর্ভাগ্যবশত, অন্যান্য দেশগুলোর জন্য এই সাফল্য পুনরায় তৈরি করা সহজ নয়। ইসরায়েল তাদের অর্থনীতি স্থিতিশীল করার পর একটি বিশেষ কর্মসূচি চালু করে যা উদ্ভাবনকে উৎসাহিত করেছিল। এই কর্মসূচির মাধ্যমে সরকার সম্ভাবনাময় শিল্পগুলোতে সরাসরি বিনিয়োগ করে। এটি নিজেই কোনো নতুন ধারণা ছিল না। তাইওয়ান বিশ্বের চিপ উৎপাদনের কেন্দ্র হয়ে উঠেছিল কারণ তাদের সরকার TSMCর মতো কোম্পানিগুলোতে সরাসরি বিনিয়োগ করেছিল। তবে ইসরায়েল সম্ভবত একই কাজ আরও ভালোভাবে করেছে। সাবস্ক্রাইবগু সরকারি বিনিয়োগ থেকে লাভজনক প্রতিষ্ঠানগুলিতে বিনিয়োগ করা সবসময় চ্যালেঞ্জিং কারণ এখানে দুর্নীতির সুযোগ থাকে এবং এটি প্রায়ই সরকারি তহবিল সঠিক ঘুষ প্রদানকারী ব্যক্তিদের কাছে চলে যায়। ইসরায়েলও দুর্নীতির থেকে মুক্ত নয় এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের সময় সরকার জনগণকে শুধুমাত্র তাদের নিজস্ব মুদ্রার উপর বিশ্বাস স্থাপন করতে উৎসাহিত করছিল। তাই বেসরকারি শিল্পে দায়িত্বশীল বিনিয়োগের জন্য জনগণের বিশ্বাস অর্জন করা কিছুটা কঠিন ছিল। সমাধান হিসেবে তারা একটি হাইব্রিড পদ্ধতি গ্রহণ করে, যেখানে বেসরকারি বিনিয়োগকারীদের নিজস্ব অর্থ দিয়ে ইসরায়েলের ব্যবসায় বিনিয়োগ করতে উৎসাহিত করা হয় এবং এর বিনিময়ে তারা সরকারের কাছ থেকে উদার কর ছাড় এবং শূন্য সুদের ঋণ পায়, যা তাদের অর্থকে আরও কার্যকর করে তোলে। এর অর্থ ছিল বিনিয়োগকারীরা এখনও তাদের নিজের অর্থ নিয়ে ঝুঁকি নিচ্ছিল, তাই তারা এটি অদায়িত্বপূর্ণভাবে ব্যবহার করত না, কিন্তু একই সাথে ইসরায়েলকে একটি অত্যন্ত আকর্ষণীয় বিনিয়োগ এবং ব্যবসা শুরু করার জায়গায় পরিণত করেছিল। সবচেয়ে ভালো দিকটি হল এই ঋণগুলো ফেরত দেওয়া হয়েছিল, ফলে ইসরায়েলি সরকার কার্যত কোনো খরচ ছাড়াই তাদের উন্নত শিল্প তৈরি করে। 19 শতকের 90-এর দশকে সরকার এই কৌশলটি প্রসারিত করে এবং প্রায় 10 লাখ প্রাক্তন সোভিয়েত বিজ্ঞানী, প্রকৌশলী এবং ডাক্তারদের প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগায়, যারা সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসরায়েলে চলে আসে। দক্ষ অভিবাসনের সুবিধাগুলি নিয়ে আমরা ইতিমধ্যেই গত মাসে কথা বলেছি, তাই এখানে পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু ইসরায়েলের জনসংখ্যার চার্টগুলো দেখে সহজেই বোঝা যায় যে বিশ্বের সবচেয়ে দক্ষ কর্মীদের এই প্রবাহ কিভাবে দেশের উন্নয়নে অবদান রেখেছে। ইসরায়েলি রাষ্ট্রের বিশেষ সুবিধা খুব কম ছিল এবং দেশটি তার 75 বছরের সংক্ষিপ্ত ইতিহাসে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তবুও এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হয়েছে।
এটি আজকের চ্যালেঞ্জিং দেশগুলোর জন্য একটি আশার বার্তা যে সঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে তাদের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। ইসরায়েল অর্থনৈতিক র্যাঙ্কিং আকার ইসরায়েলের মোট জিডিপি প্রায় $488 বিলিয়ন, যা এটিকে বিশ্বের 29তম বৃহত্তম অর্থনীতি বানিয়েছে। এটি আয়ারল্যান্ড এবং নরওয়ের ঠিক পিছনে অবস্থান করছে। স্কোর 10-7। জিডিপি প্রতি ব্যক্তি ইসরায়েলের জিডিপি প্রতি ব্যক্তি $52,000, যা কানাডা, জার্মানি, জাপান এবং এমনকি হংকংয়ের থেকেও এগিয়ে। স্কোর 10-8। স্থিতিশীলতা এবং আস্থা ভূরাজনৈতিক সমস্যার কারণে এই ক্ষেত্রটি কিছুটা চ্যালেঞ্জিং, তবে গত 3 দশকে দেশটি এই ভাবমূর্তি বদলেছে। স্কোর 10-6। উন্নতি গড় বার্ষিক বৃদ্ধির হার প্রায় 7%, যা বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির সাথে সঙ্গতিপূর্ণ। গত দশকে দেশটির আউটপুট প্রায় দ্বিগুণ হয়েছে। স্কোর 10-9। শিল্প ইসরায়েলের বৈচিত্র্যময় উচ্চ মূল্য সংযোজনকারী শিল্প এবং বিশ্বমানের প্রযুক্তিগত দক্ষতা এই বিভাগে তাদের এগিয়ে রাখে। স্কোর 10-8। মোট স্কোর 10-এর ভিতর 7.5। ইসরায়েল অর্থনৈতিক র্যাঙ্কিংয়ে একটি সম্মানজনক অবস্থান ধরে রেখেছে।